এই রাজনীতি করলে নাকি অনেক কিছু পৃথিবীর বাস্তবতাটাকে বোঝা যায়। গণতন্ত্র তথ্যের আধারে মৃত থাকে। যেখানে ছাত্র সংসদ নেই, যেখানে ছাত্রদের নির্বাচিত জনপ্রতিনিধি নেই, তাহলে স্টুডেন্টস ইউনিয়ন থাকে কি করে? ইউনিয়ন রুমগুলোকে রাতারাতি সাইনবোর্ড বদলে কমন রুম করে দেওয়া হবে না তো? মমতা বন্দ্যোপাধ্যায় তার একটা কিন্তু ইমেজ আছে বাংলা, এটা আপনাদের মানতেই হবে। একটা প্রশ্ন ইদানিংকালে খুব ঘোরাফেরা করছে, চতুর্দিকে এত দুর্নীতি হচ্ছে, বিধানসভা 2026-এ সেই দুর্নীতির কি প্রতিফলন দেখা যাবে ভোট বাক্সে? অর্থাৎ ইভিএমে যখন মানুষ ভোট দেবেন তখন কি তাদের মাথার মধ্যে এটা খেলা করবে যে একটা দুর্নীতিগ্রস্ত সমাজের তিনি অংশীদার, আর সেই দুর্নীতির ভাগীদার এ রাজ্যের সরকার, আর এ সরকার পরিবর্তন করা হবে দুর্নীতির জন্য? এই প্রশ্নটা অনেকের। দেখুন, আপনাদের মতো আমারও ভেতরে এই প্রশ্নটা বারবার খেলা করেছে। সত্যি কি দুর্নীতি হলে সরকার পড়ে যেতে পারে? তার কারণ ইতিহাসে পড়েছি। আমি একেবারে ওল্ডেস্ট ডেমোক্রেসি অর্থাৎ পৃথিবীর প্রাচীনতম ডেমোক্রেসিতে চলে যাচ্ছি। আপনাদের মনে আছে ওয়াটারগেট কেলেঙ্কারি, 2 সাংবাদিক তাদের সত্যান্বেষী মনোভাবের জন্য, তাদের ইনভেস্টিগেটিভ জার্নালিজমের জন্য নিক্সনকে অর্থাৎ তৎকালীন মার্কিন রাষ্ট্রপতিকে তাকে কার্যত পদত্যাগ করতে হয়েছিল। সত্যি কি আমাদের রাজ্যে দুর্নীতি আদৌ কোনো ফ্যাক্টর? আজকে আমি আপনাদের দেখাবো কিছু গবেষণা এবং তার পাশাপাশি কিছু নমুনা। আমার মনে হয় আপনারা সেই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। কিন্তু সবার প্রথমে আপনাদের বলি ওয়াশিংটন পোস্টের ট্যাগলাইনের কথা। আমি ঋতব্রত ভট্টাচার্য, শুরু করছি রণক্ষেত্র। ওয়াশিংটন পোস্ট পৃথিবীর অন্যতম সেরা খবরের কাগজ। তাদের ট্যাগলাইনটা অসাধারণ, ডেমোক্রেসি ডাইজ ইন ডার্কনেস, অর্থাৎ গণতন্ত্র অন্ধকারে মারা যায়। বা অন্যভাবে আমরা বলতে পারি যে গণতন্ত্র তথ্যের আধারে মৃত থাকে। কেন বলছি? তার কারণ গণতন্ত্র তো আপনাদের কাছে যদি তথ্য না এসে পৌঁছায় তাহলে গণতন্ত্র বা ডেমোক্রেসি প্র্যাকটিস হবে কি করে? অনেকটা কিন্তু সেই ঘটনা আমাদের পশ্চিমবাংলাতেও ঘটেছে। হ্যাঁ, আমি অস্বীকার করছি না, আমরা যারা সাংবাদিকতা করি আমাদেরও দায় আছে। কেন বলছি? স্কুল সার্ভিস কমিশনে যে ঘটনা ঘটেছে সাংবাদিকরা কি জানতেন না? পত্রপত্রিকায় কি বেরিয়েছে? বেরোয়নি। একদল মানুষ তারা বঞ্চিত হয়েছেন, তারা যখন জুডিশিয়ারি অর্থাৎ বিচার ব্যবস্থার দ্বারস্থ হয়েছেন তারপরেই খবর প্রকাশ পেতে শুরু করে। সুতরাং তথ্যের আধার তো রয়েছে। এমন অনেক দুর্নীতি আছে যা এখনো প্রকাশ পায়নি বা আমরা প্রকাশ করতে পারিনি। সুতরাং তথ্যের আধারে গণতন্ত্র তো কাঁদে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমি প্রথমেই আপনাদের দেখাবো যে এই যে মনোজিৎ মিশ্রা, যার বিরুদ্ধে ধর্ষণের মতো জঘন্য অপরাধের অভিযোগ আছে, তিনি অপরাধ করেছেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু এই ঘটনা আমাদের চোখ খুলে দিয়েছে। কিন্তু আমাদের প্রত্যেকেরই তো জানা, টাইমস অফ ইন্ডিয়া লিখছে কন্ট্রোল 10 to 15 অ্যাডমিশন আ ইয়ার, অর্থাৎ 10 থেকে 15টা প্রতি বছর তার কোটা থাকে, যেটা 50,000 থেকে 2 লক্ষ টাকায় সে বিক্রি করে। এই ছাত্রনেতা এটা হচ্ছে আয়। মানে আপনি যদি গড়পড়তা 50 থেকে 2 লাখ আপনি যদি ধরেন, তাহলে কত টাকা তার আয় শুধুমাত্র ভর্তি থেকে, এবং তাছাড়া তো কলেজের টেন্ডার রয়েছে, কলেজে অন্যকে সুযোগ পাইয়ে দেওয়া, আরও অনেক বিষয়ে থাকে, সেগুলো তো ছেড়েই দিলাম। তার মানে একজন মাল্টিন্যাশনাল কোম্পানিতে তথ্য প্রযুক্তি কর্মী যে বেতন পায় তার থেকে অনেক বেশি আয় মনোজিৎ মিশ্রা
বা মনোজিৎ মিশ্রাদের। কারণ একজন মনোজিৎ মিশ্রা ধরা পড়েছে, এরকম মহল্লায়, কলেজে কলেজে, বিশ্ববিদ্যালয় নিশ্চয়ই আরও মনোজিৎ মিশ্রা আছেন যারা ধরা পড়েননি। আমরা এই ঘটনা পুরোটা জানি, কিন্তু তার পাশাপাশি এটাও ঠিক, এই যে 10 থেকে 15টা অ্যাডমিশন এর হাতে রয়েছে, তা এর যখন এত টাকা থাকে, মানে আমি মনোজিৎ মিশ্রা শুধু তার কথা বলছি না, সমাজে যারা মনোজিৎ মিশ্রা আছে ভাবতে পারেন ছাত্র রাজনীতি মানে কি বলা হয়। সব রাজনীতিকরা বলেন ছাত্র অবস্থা থেকে রাজনীতি করলে একটা আদর্শের জন্য রাজনীতি, এবং সেই রাজনীতি করলে নাকি অনেক কিছু পৃথিবীর বাস্তবতাটাকে বোঝা যায়। এবং ছাত্র রাজনীতি থেকেই পরবর্তীকালে রাজনীতিতে যারা আসেন তাদের আলাদা একটা অক্সিজেন থাকে। কেন জানেন? তার কারণ ছাত্র রাজনীতির অভিজ্ঞতা তাকে সমৃদ্ধ করে, ঋদ্ধ করে। কিন্তু এই সব মনোজিৎ মিশ্রাদের ছাত্র রাজনীতি ঋদ্ধ করে না, সমৃদ্ধ করে না। এবার সমৃদ্ধটা যদি আপনি মানবিক বা মানসিক সমৃদ্ধির কথা বলেন, সেটা করে না। এর সমৃদ্ধি হচ্ছে কাটমানি খাওয়া, এর সমৃদ্ধি মানে সম্পত্তি তৈরি করা, এর সমৃদ্ধি মানে ভোগ বা ভোগের ইশারা। সুতরাং এই সব মনোজিৎ মিশ্রারা যখন রাজনীতিতে আসে, যখন এই ধরনের ঘটনা ঘটায়, এরা স্বভাবতই যে শাসক দল থাকবে সেই শাসক দলকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবে। কারণ এই শাসক দলের জন্যই তো তাদের মৌরসি পাট্টা। আর সেই জন্যে এই সব মনোজিৎ মিশ্রারা, দেখুন আমি কিন্তু এইসব মনোজিৎ মিশ্রাদের কথা বলছি শুধুমাত্র এখন তৃণমূলের সময় বলে নয়, বামেদের সময় এরা বাম, এরা কংগ্রেসের সময় কংগ্রেস। এবার আপনারা বলবেন কংগ্রেস আমল, বাম আমল আর তৃণমূল আমল কি এক নয়? হয়তো এর পরিধি এবং এর লোভটা অনেক বেশি, তার কারণ এর কাছে কোনো আদর্শ ছিল না। আগেও নিশ্চয়ই হয়েছে, আগেও এরকম মনোজিৎ মিশ্রারা ছিল, কিন্তু এই ধরনের জায়গায় পৌঁছায়নি। এই মনোজিৎ মিশ্রারাই কিন্তু রিগিং করে, বুথ ক্যাপচার করে ভোট পরিচালনা অর্থাৎ নির্বাচন পরিচালনা করে। সুতরাং এরা একটা বিরাট ওয়ার্কফোর্স। আপনাদের খুব স্পষ্ট মনে আছে পাকিস্তানে সেখানকার পার্লামেন্টে বলা হয়েছিল এই যে 21টা আমরা তালিকা করে দিয়েছিলাম, যার মধ্যে 9টা আমরা গুড়িয়ে দিয়েছি সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের যে যুদ্ধ, সেই যুদ্ধে সেখানে পার্লামেন্টে বলছে যে পাকিস্তানের মিলিটারির সঙ্গে এইসব উগ্রবাদীরা অর্থাৎ উগ্র ইসলামিক জঙ্গিরা তারা নাকি তাদের রাষ্ট্রের একটা শক্তি। ঠিক সেরকমই রাজনীতিবিদদের শক্তি হচ্ছে এইসব ছাত্রনেতারা, এবং এইসব ছাত্রনেতারা আদর্শের জন্য নয়, নিজের মৌরসি পাট্টা বজায় রাখার জন্যে এবং তাদের কর্তৃত্ব কায়েম করার জন্য তারা এই অবস্থাটাকে জিয়ে রাখতে চায়। আমি একবার চলে যাই, এই হচ্ছে সাউথ ক্যালকাটা ল কলেজ, এই হচ্ছে সেই চিঠিটা যেখানে আমরা দেখতে পাচ্ছি মনোজিৎ মিশ্রাকে অ্যাপয়েন্ট করা হয়েছে অস্থায়ী কর্মী হিসেবে, এবং এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত যারা নিয়েছেন, এখানে প্রিন্সিপালের সই রয়েছে এবং ভাইস প্রিন্সিপালের এবং সেক্রেটারির সই রয়েছে, অর্থাৎ মনোজিৎ মিশ্রাদের দরকার হচ্ছে এই কাঠামোর। Kolkata Law College rep Manojit Mishra was appointed contractual staff violating norms. এই নর্মস ভায়োলেট করেছে কে? সিস্টেম করেছে। তার মানে সিস্টেম এই ধরনের মনোজিৎ মিশ্রদের পক্ষে রয়েছে। কেন এটা নিয়ে আলোচনা করছি? তার কারণ দুর্নীতিগুলো না আমাদের আশেপাশে ছোট ছোট দুর্নীতি বড় দুর্নীতির জন্ম দেয়, এবং এই বড় দুর্নীতি আসলে দাঁড়িয়ে থাকে ছোট ছোট দুর্নীতির পিলারগুলোর ওপর। আমি আরেকটু স্পষ্টভাবে আপনাদের বলি যে সায়ন ব্যানার্জি অ্যাডভোকেট এবং অবশ্যই সিপিএম নেতা, তরুণ সিপিএম নেতা, সে হাইকোর্টে আমরা জানি যে সে একটি মামলা করেছে, এবং সেই মামলার ফলে খুব পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে, এখানটা পড়ুন, দ্য পারপাস ফর ভিজিট বাই স্টুডেন্টস টু সাচ রুম আইডেন্টিফাই ফর স্টুডেন্টস ইউনিয়ন শুড বি ডিসক্লোজড ইন দ্য লেটার, হাউএভার দিস শ্যাল নট ইনক্লুড স্টুডেন্ট রিক্রিয়েশনাল or common room. This order shall restricted to the room or rooms identified and used as students union room. সত্যি তো, যেখানে ছাত্র সংসদ নেই, যেখানে ছাত্রদের নির্বাচিত জনপ্রতিনিধি নেই, তাহলে স্টুডেন্টস ইউনিয়ন থাকে কি করে তাহলে স্টুডেন্টস ইউনিয়নের নামে টাকা তোলা হচ্ছে?
একেবারে বেসিক জায়গায় গোড়ায় প্রশ্ন করেছে। দেখুন, এখন সরাসরি সমস্ত ইউনিয়ন রুম বন্ধ করে দেওয়া হবে। কেন বন্ধ করে দেওয়া হবে? তার কারণ এই ইউনিয়ন রুমগুলো হচ্ছে মনোজিৎ মিশ্রাদের আখড়া, সেখান থেকে তারা অফিস চালায়। দেখুন, আপনারা যদি ভাবেন এটা একটা বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটা অর্গানাইজড ক্রাইম। ছাত্র সংসদে নির্বাচন হয় না, অর্থাৎ ছাত্রদের গণতান্ত্রিক অধিকার নেই নির্বাচিত জনপ্রতিনিধিকে দাঁড় করানো বা তাকে নির্বাচিত করানো। সুতরাং এই স্টুডেন্টস ইউনিয়ন ভোগ করে মনোজিৎ মিশ্রার মতো এলাকার দাদারা বা কলেজের দাদারা বা বিশ্ববিদ্যালয়ের দাদারা। সুতরাং ইউনিয়ন রুম বন্ধ, কিন্তু কমন রুম খোলা থাকবে, কারণ কমন রুম তো ছাত্রদের জন্য। এখন প্রশ্ন হচ্ছে যে ইউনিয়ন রুমগুলোকে রাতারাতি সাইনবোর্ড বদলে কমন রুম করে দেওয়া হবে না তো। তার কারণ আইনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে কোথাও কি আবার মৌরসি পাট্টা শুরু হবে? সময় বলবে। কিন্তু একটা জিনিস ঠিক, সায়ন যে ঘটনাটা ঘটিয়েছে খুব গুরুত্বপূর্ণ ঘটনা। কারণ এই সমস্ত স্টুডেন্টস ইউনিয়ন রুমে, যেখানে স্টুডেন্টস ইউনিয়নটাই নেই, এই রুম থেকেই পরিচালিত হয় জঘন্য কাজকর্ম। তোলাবাজি হয়, এখানে ভর্তির সময় সিট বিক্রি হয়, এবং এখানে মনোজিৎ মিশ্রের মতো নিশ্চয়ই অন্য দাদারাও ডেকে পাঠান, এবং এখানে এমন কিছু ঘটনা ঘটে যে ঘটনাগুলো শিক্ষা প্রতিষ্ঠানে অভিপ্রেত নয়। সুতরাং একেবারে বোলতার চাকে ঢিল মেরেছে সায়ন, অর্থাৎ সায়ন ব্যানার্জি, আইনজীবী, বামপন্থী। এবার চলে আসি ফার্স্ট পোস্ট। Whether Sharoda or Naroda, TMC's corruption is not new knowledge and won't hugely affect outcome of this election. কবে? এটা 2016-তে। 2016-তে সারদা নারদা হয়েছিল, সবাই ভেবেছিল বা অনেকে ভেবেছিলেন যে এবার বোধহয় তৃণমূল সরকার বিপাকে পড়ে যাবে। ফার্স্ট পোস্ট পরিষ্কার লিখে দিয়েছে, ওয়েদার সারদা আর নারদা, সারদা হোক বা নারদা হোক, টিএমসিস কারাপশন অর্থাৎ তৃণমূল কংগ্রেসের দুর্নীতি ইজ নট নিউ নলেজ অ্যান্ড উন্ট হিউজলি এফেক্ট আউটকাম অফ দিস ইলেকশন, অর্থাৎ 2016 বিধানসভা নির্বাচনে প্রভাব পড়েনি। দ্য প্রিন্ট লিখছে, বেঙ্গল রিক্রুটমেন্ট স্ক্যাম ইজ আ মনুমেন্টাল মেস ফর টিএমসি। Monumental mess for TMC. Mamata's whataboutery stirs everyone. Why is Mamata Banerjee evoking Vapam now? Perhaps to take swab at the history of corruption in a BJP-ruled state and highlight how no BJP chief minister resigned then. এটা তো ঠিক, ব্যাপম কেলেঙ্কারি হয়েছে, একটা সাংঘাতিক কেলেঙ্কারি, এবং সেখানে চিফ মিনিস্টার, মুখ্যমন্ত্রী পদত্যাগ করেননি, এবং ব্যাপক কেলেঙ্কারির সঙ্গে এখানে সরকারের সঙ্গে যারা রয়েছেন তারা তুলনা টানেন। এবং এই যে মনুমেন্টাল, এখানে লিখছে, দ্য প্রিন্ট লিখছে, মনুমেন্টাল মেস ফর টিএমসি, অর্থাৎ এখানে পাহাড় পর্বত প্রমাণ যে গোলযোগ বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, যে দুর্নীতি হয়েছে, তার প্রভাব কি আদৌ পড়বে, অর্থাৎ এসএসসি কেলেঙ্কারি। আবার অন্যদিকে আমরা দেখছি 2016-তে নারদা সারদায় কোনো কেলেঙ্কারি, কোনো প্রভাব সেভাবে পড়েনি যেভাবে পড়ার কথা ছিল। However, there are signs of shifting dynamics. In 2024 election saw corruption, particularly teacher recruitment scam, gain traction as a social issue due to its impact on job aspirants, suggesting it could play a larger role in future election if framed effectively. Urban voters also showed some disillusionment with TMC over corruption, with party trailing 77 of 128 municipal bodies in 2024. Still, welfare schemes and Mamata Banerjee's personal appeal continue to mitigate the electoral impact of corruption allegation. অর্থাৎ একদিকে যেমন কারাপশন বা দুর্নীতি রয়েছে, কিন্তু অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তার একটা কিন্তু ইমেজ আছে বাংলা, এটা আপনাদের মানতেই হবে। তার ইমেজ এবং অবশ্যই বেনিফিশিয়ারি যারা বিভিন্নভাবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন বা অন্যান্য টাকা পাচ্ছেন, তাদেরও এই সরকারের প্রতি একটা আলাদা ভালোবাসা আছে,
এবং আরেকদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইমেজ আছে, এবং তার সঙ্গে সঙ্গে এই যে ওয়েলফেয়ার স্কিমগুলোর কথা বলছেন, উন্নয়নমূলক যে বিভিন্ন স্কিম, তাতে উন্নয়ন হচ্ছে কি হচ্ছে না বড় কথা নয়, কিন্তু আমি সরকারের কাছ থেকে কিছু পাচ্ছি, সুতরাং সরকারের প্রতি, সে দুর্নীতি করুক যাই করুক, সে সরকারের প্রতি আমার একটা সমর্থন আছে, কারণ আমি পাচ্ছি। এবং মানুষ তো জানেন স্বার্থপর, আমি কি পেলাম সেটা দেখে, বৃহত্তর সমাজে কি হচ্ছে সেটা তাতে তার নজর নেই। এবং অন্যদিকে মমতা ব্যানার্জির এখনও পর্যন্ত বাংলার রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় তুলনীয় কাউকে আমরা পাইনি যে মুখেকে দাঁড় করিয়ে বিরোধীরা ভোট করবে। সুতরাং সেক্ষেত্রে দুর্নীতি ফ্যাক্টর নয়। In summary, while corruption remains a significant issue in West Bengal, it has not historically swayed election due to competing priorities like welfare, identity, and political violence. However, growing public frustration, especially among urban voters and youth affected by job scams, indicate it may become more relevant in future contests. দেখুন, বলছে যে খুব পরিষ্কারভাবে বলছে যে দেখুন, যতই উন্নয়নমূলক কাজ হোক, যতই পলিটিক্যাল ভায়োলেন্স হোক, যতই এই ধরনের স্ক্যাম্প হোক, সমস্ত মিলেমিশে যাই হোক না কেন, তাও শহুরে যে ভোটার রয়েছে, বিশেষ করে অল্প বয়সী যারা রয়েছেন, যারা তরুণ ভোটার, তাদের যেহেতু এই যে চাকরি নিয়ে এই কেলেঙ্কারি, এগুলো কিন্তু রেখাপাত করেছে। তাই জন্য অনেকে মনে করছেন যে তুলনামূলকভাবে যারা সচেতন, তাদের ক্ষেত্রে কিন্তু দুর্নীতিটা একটা ফ্যাক্টর হয়ে উঠবে। কিন্তু মুশকিল হচ্ছে, এই দুর্নীতির খবর গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চলে মানুষ কি জানেন? তারা কি খবর রাখেন? ডিজিটাল মিডিয়া, টেলিভিশন, খবরের কাগজ, এর আওতার বাইরেও তো প্রচুর মানুষ রয়েছেন। তাদেরও দোষ দিয়ে লাভ নেই। তার কারণ, তারা যদি সরকারের কাছ থেকে বিভিন্ন খাতে টাকা পান, বিভিন্ন প্রকল্পে টাকা পান, তারা তো ভাববেন ঠিকই চলছে সব। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় এই মধ্যমবর্গীয় দালাল শ্রেণীর লোকেরা সেই টাকার থেকে টাকা নিচ্ছে। যেমন আমরা জানি যে আবাস প্রকল্পগুলো নিয়ে এরকম অভিযোগ রয়েছে। সেক্ষেত্রে সেই সমস্ত খেটে খাওয়া মানুষগুলো, সহজ সরল মানুষগুলো ভেবে নেন এটাই হয়তো ভবিতব্য। তারা শোষিত হতে 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 এমন জায়গায় পৌঁছেছেন, এখন না তাদের সেই সংবেদনশীলতা তারা হারিয়ে ফেলেছেন। তারা জীবন যুদ্ধে এতটাই ক্লান্ত, কে তাদের বরাদ্দের টাকা থেকে টাকা নিয়ে গেল তা নিয়ে তাদের চিন্তা করার সময় নেই, এটাও হতে পারে। সুতরাং সেই হিসেবে এবারকার নির্বাচন 2026-এর বিধানসভা নির্বাচনে দুর্নীতি ফ্যাক্টর, বিশেষ করে শহুরে অঞ্চলে, কিন্তু প্রত্যন্ত গ্রামাঞ্চলে সেখানে কি হবে একটা বড় প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। Corruption has historically not been decisive factor in West Bengal. দেখুন, আমাদের এখানে দুর্নীতি কখনোই কিন্তু খুব বড় একটা ইস্যু হয়ে দাঁড়ায়নি, অন্তত এখনো পর্যন্ত। Despite numerous high profile scandals, আমাদের এখানে প্রচুর হাই প্রোফাইল স্ক্যান্ডাল হয়ে গেছে। নারদা সারদাই রয়েছে অ্যাক্রস দ্য পার্টি লাইন, দেখছেন তো নারদা সারদায় যারা ছিল তাদের কারোর কিছু হয়েছে? বেচারা বলির পাটা হয়ে শুধুমাত্র সারদার মালিক তিনি জেলে রয়েছেন, শীর্ণ থেকে শীর্ণকায় হয়ে যাচ্ছেন। এবং অনেকে বলেন সেক্ষেত্রেও তিনি যে বেঁচে আছেন এটার কারণই হচ্ছে কিছু ক্ষেত্রে বোঝাপড়া। এখন কার সঙ্গে কার বোঝাপড়া? অ্যাক্রস পার্টি লাইন মানে সমস্ত রাজনৈতিক দল, আমি কংগ্রেসের নাম বলবো না এক্ষেত্রে, তাদের কেউ না কেউ কোনোভাবে জড়িয়ে আছে। সুতরাং কেউই কিছু করছে না। দেখুন, অভিযোগ তো রয়েছে সমস্ত রাজনৈতিক দল, সেটা লাল হোক, সেটা সবুজ হোক, গেরুয়া হোক, তারা তো কোনো না কোনোভাবে সারদা বা নারদার সঙ্গে জড়িয়ে আছে। সুতরাং সারদা নারদাতে দুর্নীতি হলেও সেই দুর্নীতি আদৌ কি রেখাপাত করেছিল 2016-তে? বড় প্রশ্নচিহ্ন আছে। সুতরাং তাই বলা হচ্ছে ঐতিহাসিকভাবে দুর্নীতি আমাদের রাজ্যে কোনো ফ্যাক্টর নয়। The Trinamool Congress TMC has maintained electoral dominance. A winning assembly election in 2011, 16 and 2021 even amidst allegations like Sharoda scam, Naroda sting and 2022 recruitment scam. For example, in 2016, despite video evidence of TMC leaders allegedly accepting bribes, the party secured 211টা আসন পেয়েছিল। দেখুন, ভিডিও ফুটেজ লোকে দেখেছে।
আর প্লাস নিউজ রণক্ষেত্র, আমি ব্যক্তিগতভাবে সেই ভিডিও তার সত্যতা, তার স্টিং অপারেশনের ফুটেজের সত্যতা যাচাই করিনি, কিন্তু মানুষ তো দেখেছেন। কিন্তু 2000 আমরা কি দেখলাম, ঠিক সেই সময় 211টা এবং 45% ভোট পেয়েছে। ঠিক একইভাবে যখন এত চাকরি নিয়ে গোলযোগ, 2021-এ কী দেখলাম, যে টিএমসি আরও 5টা আসন বেড়ে গিয়েছে, ডেসপাইট অনগোয়িং ইনভেস্টিগেশনস ইন্টু কোল, ক্যাটল স্মাগল অ্যান্ড আদার স্ক্যামস। দেখুন, এখানে কয়লা, গরু, বালি, প্রচুর ধরনের দুর্নীতি হয়। এখানে কোটি কোটি টাকা ওড়ে, কোটি কোটি টাকা, কিন্তু দুর্নীতি খুব একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায় না। Several factors explain this trend. অনেকগুলো ফ্যাক্টর রয়েছে। Firstly, the voters often perceive corruption as a necessary evil tied to efficient delivery of public service. মানুষ ধরেই নিয়েছে দুর্নীতি হবে, নেতা হবে, থাকবে বুড়ো আঙুল, হয়ে যাবে ফুলে কলা গাছ, মেনেই নিয়েছে নেতা মানেই দুর্নীতি করবে, পলিটিক্সিয়ানরা দুর্নীতি করবে, রাজনীতিবিদরা দুর্নীতি করবে, এটা নতুন খবর কি? সুতরাং মানুষের সেই সংবেদনশীলতা হারিয়েছে, অসাড় হয়ে গেছে। একই জায়গায় যদি আঘাতের পর আঘাত আসে, কি হয় বলুন? জায়গাটা অসাড় হয়ে যায়। ঠিক এক্ষেত্রেও তাই হয়েছে, এবং সেই জন্যে পশ্চিমবাংলায় দুর্নীতিটা সেইভাবে রেখাপাত করে না। Secondly, identity politics, including Bengali subnationalism and communal polarization, often dominate electoral discourse over corruption. দেখুন, আমি আপনাদের এই বিষয়টা একটু বুঝিয়ে বলি, যে আমাদের এখানে আমাদের সাব ন্যাশনালিজম, হ্যাঁ আমরা বাঙালি, গোটা ভারতের থেকে আলাদা, এরকম একটা আমাদের মধ্যে একটা গর্ব আছে, অবশ্যই থাকার কথা। রবীন্দ্রনাথ থেকে শুরু করে সত্যজিৎ রায়, মাদার টেরেসা থেকে শুরু করে অমর্ত্য সেন, গায়ত্রী স্পিভাক, ঋত্বিক কুমার ঘটক, একের পর এক, মানে কতজনের নাম বলবো, সবাই তো বাংলা। সুতরাং আমাদের বাংলার একটা গর্ব আছে। সুতরাং এই বাঙালির একটা আত্মগরিমা রয়েছে। তাছাড়াও কি রয়েছে, এখানে সংখ্যালঘু ভোট ব্যাঙ্কটা খুব সুসংহত, এখন থেকে নয়, স্বাধীনতার আগে থেকে। আপনারা সবাই জানেন যে 1946 সালে কি হয়েছিল এই কলকাতাতে, সে দাঙ্গার ইতিহাস জানেন, ডাইরেক্ট অ্যাকশন ডের কথা জানেন। এখানে হিন্দু বাঙালি কখনোই এক জায়গায় ভোট দেয় না, কিন্তু সংখ্যালঘুরা এক জায়গায় ভোট দেন। এটার একটা সুবিধা আছে বলে অনেকে মনে করেন, এবং এইগুলো ডমিনেট করে কাকে জানেন? এই যে দুর্নীতি, এগুলো তখন সরিয়ে রাখে। যেমন অনেকে মনে করে যে বহিরাগতরা যদি চলে আসে, বহিরাগত পার্টি চলে আসে, তাহলে কি হবে? ধরুন বিধাননগরের মতো জায়গায়, সেখানে সংখ্যালঘু ভোট খুব কম রয়েছে, কিন্তু সেখানকার মানুষ ভোট দেয় না। তার কারণ সেখানে বাঙালি ভাবতে শুরু করে, মধ্যবিত্ত বাঙালি ভাবতে শুরু করে, এই রে অন্য কোনো পার্টিকে যদি ভোট দিই তাহলে বহিরাগতরা এখানে শাসন চালাবে, হয়তো বাংলায় কথাই বলতে পারবো না সল্টলেকে। সুতরাং এই রকম অনেক ধরনের ফ্যাক্টর কাজ করে। Thirdly, the opposition, primarily BJP, has struggled to capitalize on corruption charges due to weak grassroots organization and failure to resonate in Bengali culture identity. দেখুন, এখানে খুব পরিষ্কারভাবে লিখছে যে দেখুন, ভারতীয় জনতা পার্টি যারা এখানে প্রধান বিরোধী দল, তাদের যেহেতু সেই রকম বুথ লেভেল পর্যন্ত তাদের যেহেতু সংগঠন নেই, সেই জন্য তারা সবসময় দুর্নীতির ইস্যু নিয়ে কথা বলে। কিন্তু তাদের যেহেতু সংগঠন নেই, তারা যতই ক্যাপিটালাইজ, মানে তাদের দুর্নীতি, শাসকের দুর্নীতি তাদের পুঁজি হলেও, তারা কিন্তু গ্রামাঞ্চলে পৌঁছে দিতে পারছে না। এবং আরেকটা জিনিস তারা এখনো পর্যন্ত পারেনি, ভারতীয় জনতা পার্টি ওই বাংলারই মেয়েকে চায়, একটা স্লোগানেই মাত হয়ে গিয়েছিল। ঠিক ভারতীয় জনতা পার্টি বাঙালিকে চায় না বাংলাকে চায়, এখনো প্রমাণ করতে পারেনি। দেখুন, নতুন রাজ্য সভাপতি হয়েছেন শ্রমিক ভট্টাচার্য, তিনি অত্যন্ত সংস্কৃতবান মানুষ, শক্তি চট্টোপাধ্যায় থেকে শুরু করে ঋত্বিক ঘটক গুলে খাওয়া। আবার অন্যদিকে বৈষ্ণব পদাবলী থেকে শুরু করে তার ভারতীয় সংস্কৃত সাহিত্য গুলে খাওয়া। তার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ভারতীয় জনতা পার্টিকে এ রাজ্যে বঙ্গীকরণ করা, পারবেন কি তিনি? সুতরাং এখানে একটা প্রশ্নচিহ্ন আছে। তিনি পারলেও বিধানসভা নির্বাচন একদম দোরগোড়ায়, এইটুকু সময়ের মধ্যে সম্ভব ভারতীয় জনতা পার্টি যে বাঙালিকে চায় এটা প্রমাণ করা? একটা বড় প্রশ্নচিহ্ন আছে। In 2024 Lok Sabha election, the BJP seat tally dropped from 18 to 12,
ডেসপাইট এমফাসিস স্ক্যান্ডাল লাইক সন্দেশখালি। দেখুন, সন্দেশখালির মতো ওই রকম গণধর্ষণের অভিযোগ থাকা সত্ত্বেও কিন্তু 18 থেকে 12-তে, সুতরাং ভারতীয় জনতা পার্টি গ্রাফ নেমে গেছে। সুতরাং এই প্রশ্নগুলো দেখুন, সন্দেশখালিতে শাহজাহান, মানে রেখা পাত্র এখানে বারবার এসছেন। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম তিনি কি বলেছিলেন, আপনাদের সবার মনে আছে যে তিনি বলছেন, প্রকাশ্যে বলছেন যে মহিলাদের বেছে বেছে তুলে নেওয়া হতো, কিন্তু তার কি প্রভাব পড়েছে? আমার মনে পড়ে যাচ্ছে দেবাংশুর কথা। দেবাংশু কি বলেছিলেন জানেন? দেবাংশু একটা হিসেব দেখিয়েছিলেন। সেই হিসেবে আমি একটা কথা বলেছিলাম, এটা একটু ভাইরালও হয়েছিল, আপনারা অনেকেই দেখেছেন। যে আমি বলেছিলাম, দেবাংশু দেখিয়েছিল 2011, 2016, 2021 লাফিয়ে লাফিয়ে বাড়ছে তৃণমূল। আমি তখন জিজ্ঞেস করেছিলাম, যত দুর্নীতি তত ভোট। প্রশ্নটা হচ্ছে, দুর্নীতিটা তত ভোট হয় তো নয়, কিন্তু দুর্নীতিটা যদি ফ্যাক্টর না হয়, অন্যান্য ফ্যাক্টরগুলো যদি কাজ করে, তাহলে ভোট তো বাড়বেই। এবার চলে আসি সেই প্রশ্নে। এটা একজন বিখ্যাত মানুষের একটা রিসার্চ করেছেন, সেই রিসার্চের একটা অংশ আপনাদের পড়ে শোনাচ্ছি। ইন্ডিয়া ইজ কনসিডার্ড টু বি গ্রেটেস্ট ডেমোক্রেসি ইন দ্য ওয়ার্ল্ড। ভারত হচ্ছে পৃথিবীর সবচেয়ে বৃহত্তম গণতন্ত্র। দ্য মেইন পিলার্স অফ ডেমোক্রেসি আর ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। একটা ডেমোক্রেসি বা গণতন্ত্র, সেই গণতন্ত্রের সবচেয়ে মূল, মানে একেবারে মূলে যদি যাই, সেখানে হচ্ছে ফ্রি অ্যান্ড ফেয়ার, অর্থাৎ সবাই ভোট দিতে পারবে এবং ভোট খুব স্বচ্ছভাবে হবে। এটাই হচ্ছে গণতন্ত্রের পিলার, স্তম্ভ। For the past few decades across India, corrupt candidates have been involved in vote buying and gaining victory in election. আমাদের এই ভারতবর্ষে, তার মধ্যে বাংলাও রয়েছে, আমরা দেখছি যে করাপ্ট যারা, অর্থাৎ যারা আসলে দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ, যাদের হাতে প্রচুর টাকা রয়েছে, দুর্নীতির টাকা রয়েছে, সেটা কয়লা গরুর টাকাও হতে পারে, সেটা আবার এই স্কুলের ভর্তির টাকাও হতে পারে, এসএসসির টাকাও হতে পারে, অথবা এইভাবে কলেজে বিশ্ববিদ্যালয়ের সিট বিক্রির টাকাও হতে পারে। তাদের হাতে প্রচুর টাকা আছে, তারা ভোট কিনে নিচ্ছে অথবা তারা বুথে বুথে র্যাগিং করছে। দ্য ভোট বাইং ডিক্লাইন্স ভোটার ওয়েলবিং। ভোট কখন কেনা যাবে না, যদি না আপনি নিজে, মানে ধরুন কেউ 10 টাকায় বিক্রি হয়, কেউ 1 লাখ টাকায় বিক্রি হয়, কেউ 1 কোটিতে বিক্রি হয়, কিন্তু সবাইকে বিক্রি হয়? যদি একটা মানুষ, তার যদি সমৃদ্ধি থাকে আর মূল্যবোধ থাকে, তাকে এত সহজে কেনা যায় না, যে যতই বলুক কেনা যায় না। সুতরাং যেহেতু ভোটারদের অবস্থা খারাপ, সেই জন্য প্রকল্পের টাকা, কোথা থেকে খুচখাচ টাকা, ভোটের আগের দিন যদি মদ খাইয়ে দেওয়া হয়, মাংস খাইয়ে দেওয়া হয়, এগুলো প্রভাবিত করে। কিন্তু ধরুন যার একটা স্থায়ী সংস্থান আছে, আয়ের পথ আছে, যার সমৃদ্ধি আছে, তাকে তো মদ খাইয়ে মাংস খাইয়ে ভোট নেওয়া যাবে না। সুতরাং বা প্রকল্পের টাকা তার কাছে বড় ফ্যাক্টর হয়ে যাবে না। সুতরাং ওয়েলবিং যেহেতু নেই, অর্থাৎ ভালো থাকার অবস্থায় নেই অধিকাংশ ভোটার, সেই জন্য তারা এগুলোতে প্রভাবিত হয়, আর সেই সুযোগটাই দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদরা নেয়। দ্য ইলেকশন কমিশন ইন্ডিয়া ইজ রেসপন্সিবল ফর কন্ডাক্টিং দ্য পোলস। অবশ্যই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারাই, অর্থাৎ নির্বাচন কমিশন, তাদেরই দায়িত্ব ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করানো। The main obstacle faced by this commission is how to destroy corruption in elections, which damages the standards of participate democracy and fair election. আসলে তাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে কিভাবে ফ্রি ফেয়ার ইলেকশন করানো যায়। কিন্তু দেখুন, গোড়ায় তো গলদ রয়েছে। আজকে যে লোকটি বিভিন্ন প্রকল্পের টাকা পাচ্ছেন, ভোটের আগে তাকে একটু মদ আর মাংস খাইয়ে দেওয়া হচ্ছে, সে তো তার গণতান্ত্রিক ভূমিকাটা, গণতন্ত্রে তার ভূমিকাটা, সমাজের কথা সে ভাবছে না। সুতরাং এই ধরন প্র্যাকটিস ভারতবর্ষে হয়, বাংলাও এর বাইরে নয়। সুতরাং এই ভোট করানো কথাটা চলে এসছে, যে ভোট করাতে পারবে সে জিতবে। এবার চলে আসি, এখানে খুব গুরুত্বপূর্ণ অনেক কিছু আছে, আমি একটু বলে দিই। ইন্ডিয়ান ইলেকশন, এটা হচ্ছে ভারতীয় নির্বাচন। এই ইন্ডিয়ান ইলেকশন ইলেকট্রাল ক্যান্ডিডেটস অ্যান্ড ভোটার্স অ্যাওয়ারনেস, অর্থাৎ যারা ভোটে লড়ছে তাদের, মানে আমি ভোটে লড়ছি, ধরুন আমাকে দেখতে হবে যে বিরোধী পক্ষ ভোট যাতে বুথ ক্যাপচার না করতে পারে, ভোটের আগের দিন মদ মাংস যাতে না খাইয়ে দিতে পারে। এটা আমার কিন্তু প্রার্থী হিসেবে দায়িত্ব ইলেকশন কমিশনকে জানানো এবং প্রমাণ দিয়ে জানানো।
এটা যেমন গুরুত্বপূর্ণ, এটা তখনই পারে বিরোধীরা যখন তাদের শক্তিশালী একেবারে বুথ লেভেল থেকে সংগঠন থাকবে। সংগঠন না থাকলে তো পারবে না, সে যতই সচেতন হোক না কেন। আর কি ভোটার্স অ্যাওয়ারনেস। আমাকে ভোটের আগের দিন কেউ বলল যে তোমাকে একটু মাংস খাওয়াবো, একটু সুরাপান করাবো, তুমি ভোটটা আমাকে দেবে। পারবে? পারবে না। আপনাকে পারবে? পারবে না। কিন্তু আপনি বিশ্বাস করুন, আমি সাংবাদিক হিসেবে দেখেছি, এই আমলে, বাম আমলে, সব আমলে দেখেছি, পারে। প্রত্যন্ত অঞ্চলে যে শেষ রাতে মদ আর মাংস খাইয়ে দিতে পারে, সেই ভোটে যেতে আমি নিজের চোখে দেখেছি। রুরাল অ্যান্ড আরবান ভোটার প্রায়োরিটিস, এখানেও একটা বড় ব্যাপার আছে। যারা শহরে থাকেন এবং যারা গ্রামে থাকেন, তাদের কোন কোন বিষয় তাদের আকৃষ্ট করে, এটা যারা সরকারে থাকে তাদের কাছে সমস্ত ডেটাবেস থাকে। বিরোধীদের তখনই এই ডেটাবেসটা, মানে তাদের সম্পূর্ণ জ্ঞান থাকবে যদি তাদের ক্যাডার ভিত্তিক পার্টি হয়। এখন মুশকিল হচ্ছে সিপিএম আর বিজেপি ক্যাডার ভিত্তিক পার্টির নামে, এখন আর সেই ক্যাডার নেই। অর্থাৎ একেবারে নিচুতলা থেকে তথ্য এসে পৌঁছাবে শীর্ষে, যে সেখানকার ভোটাররা কি চাইছে, তারা কি চাইছে, তাদের মনোভাব বুঝতে হবে, মনোভাব বুঝতে হবে। সুতরাং এই মনোভাব যদি না বোঝা যায়, তাহলে বিরোধীরা লড়তে পারবে না। কিন্তু সরকার পক্ষ পারে। তার কারণ কি? গোটা অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসন তারা চালাচ্ছেন। একজন বিডিও থেকে শুরু করে, মানে ব্লক লেভেল থেকে শুরু করে সমস্ত তথ্য তাদের কাছে আসছে। তারপর বিভিন্ন সংস্থা আছে, বেসরকারি সংস্থা আছে, যারা এই তথ্যগুলোর ওপর দাঁড়িয়ে তারা শাসকের কি করা উচিত, পার্টির কি কথা বলা উচিত, কোথায় কোন বক্তব্য রাখা উচিত, সেটা বলতে পারে। আশ্চর্য হলেও বিরোধীদের এখনো পর্যন্ত সেই ডেটাবেসটাই ঠিক মতো নেই। যতটুকু আছে তার মধ্যে অনেক জল থাকে। এখানে আরেকটা কথা বলি, শুধুমাত্র ধরুন বিভিন্ন সংস্থার উপর ভরসা করলে চলে না। শাসকের এই রকম সংস্থাও আছে, আবার তার সঙ্গে সঙ্গে গোটা অ্যাডমিনিস্ট্রেশনের তথ্যটাও আছে। আমাদের রিপোর্টিংয়ে বলে না, ডাবল চেক করা, দুটো সোর্সের কাছ থেকে খবর জেনে নিয়ে তারপর খবর দিয়ে আমরা, ঠিক সেরকম ডাবল চেক হয়। অর্থাৎ একদিক থেকে পার্টির তথ্য, অন্যদিকে অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য, এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন নির্বাচন করায় বেসরকারি সংস্থা তাদের তথ্য, তিনটে ধারাকে নিয়ে তারা তৈরি করছে তাদের রোডম্যাপ, তাদের স্ট্র্যাটেজি, মোডাস অপারেন্ডি। অন্যদিকে গালভরা নাম আছে, দিল্লিতে প্রচুর টাকা নিয়ে নিচ্ছে যে হ্যাঁ সার্ভে হবে, কিন্তু তারা যে সার্ভে করলো সেটাকে তো অন্যদের সঙ্গে কম্পেয়ার বা তুলনা করার কোনো সুযোগ থাকছে না, কারণ তাদের তো শুধুমাত্র একটা সোর্সের উপর নির্ভর করতে হচ্ছে। না আছে তাদের পার্টির সেই সংগঠন, না তারা সরকারে আছে। সুতরাং তাদের রিসার্চটাই একেবারে ভুলভাল হচ্ছে। ফাইটিং কারাপশন প্র্যাকটিসেস, হ্যাঁ এটাও খুব গুরুত্বপূর্ণ। ভোটের দিন বা ভোটের আগে ধরুন, এই যে এত বড় বড় কথা বলে, ধরুন একটা জায়গায় এলো, আমরা দেখলাম আধা সামরিক বাহিনী, কেন্দ্রীয় বাহিনী মার্চ করছে, আমরা ছবি টবি তুলে দেখিয়ে দিলাম টিভিতে, এবার অবাধ নির্বাচন হবে। আরে কতদিন থাকবে? 1 মাস, 1.5 মাস? বলে যাচ্ছে তো, বৌদি দাদাকে বলে দেবেন বেশি বাড়াবাড়ি করতে না, আমরা থান কিনে দিয়ে যাব। 1 মাস, 1.5 মাস, তারপর তো আর সেন্ট্রাল ফোর্স থাকবে না, তখন কিন্তু বিপদে পড়বেন। হ্যাঁ, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা পারবেন এই জায়গাটা সামলাতে? বা ধরুন ব্যুরোক্র্যাটস, আমি তো বলবো ইলেকশন কমিশন, তার একটা বিরাট দায়িত্ব আছে। ধরুন সৎ অফিসারদের নিয়ে এলেন, বসিয়ে দিলেন, দুর্নীতিগ্রস্ত বা যারা ঝুঁকে আছে কোনো রাজনৈতিক দলের দিকে তাদের বার করে দিলেন। ইলেকশন কমিশন চলে যাওয়ার পরেই সে কম্পালসারি ওয়েটিংয়ে বসে পড়বে। আপনি বলুন কোন আমলা এই ঝুঁকি নেবে? কোন আমলা ঝুঁকি নেবে? হয়নি এরকম? আপনারা সবাই জানেন উচ্চপদস্থ আইএস এবং আইপিএস অফিসাররা তাদের ইলেকশনের সময় বসানো হয়েছে, তারা বেশি সততা দেখিয়েছে, ইলেকশন হয়েছে, তারপর কম্পালসারি ওয়েটিংয়ে চলে গেছে। সুতরাং কে ঝুঁকি নেবে? এই জন্যে ফাইটিং কারাপশন প্র্যাকটিসেস, কারাপশন বা দুর্নীতি, এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবে, এই প্র্যাকটিসটা করবে কে? বিরোধী দলের তো সেই মুরদ নেই, তারা হাম্বা করে চেঁচাতে পারবে, কিন্তু আদৌ কি তাদের বুথ লেভেল থেকে তাদের সংগঠন আছে? নেই।
দেখুন, অনেকে বলেন 2011 সালে তৃণমূলের কি সংগঠন ছিল, সব জায়গায় কি পোলিং এজেন্ট বসাতে পেরেছে? আরে গণসংগঠন এবং গণ আন্দোলন তাদের ছিল। আমি নিজে দেখেছি নন্দীগ্রামের উপনির্বাচনে চারিদিকে লালের লাল। পোলিং এজেন্টও দিতে হয়নি, মানুষ সঙ্গবদ্ধ করা হয়েছিল। পোলিং এজেন্ট বসতে পারছে না নন্দীগ্রামে, সে দূরে গাছতলায় দাঁড়িয়ে বলছে সবাইকে, মোটিভেট করছে, যাও গিয়ে ভোট দিয়ে এসো, তোমার ভোট পড়ে গেলে ওখানে বসে কাঁদতে শুরু করো। আমার চোখের সামনে হয়েছে। সেই সংগঠন বিরোধীদের আছে। সুতরাং তুলনা করতে যাবেন না 2011-র সঙ্গে। অনেকে বলেন, অনেকে এই অজুহাত দেয় বিরোধী দলের বড় বড় তাবড় নেতারা, এই 2011-তে বামেদের হাঁটিয়ে দিল তৃণমূল, তার সঙ্গে এখনকার পরিস্থিতির মিল নেই। সংগঠন পোলিং এজেন্ট না বসলেও বুথের বাইরে অলিখিত তৃণমূলের সেই ধরনের পোলিং এজেন্ট ছিল যে জীবন দিয়েও বদ্ধপরিকর ছিল সিপিএমকে হাঁটাবে। সেই রকম সংগঠন কি বিরোধীদের আছে? বড় প্রশ্নচিহ্ন। সুতরাং বুঝতে পারছেন, এই সবই হচ্ছে ভারতীয় নির্বাচনের গুরুত্বপূর্ণ দিক। সুতরাং একমাত্র দুর্নীতি বললে হবে না। দেখুন, কলকাতা রেপ অ্যাকিউজড মনোজিৎ মিশ্রার লয়ার লাইসেন্স ক্যান্সেল। ও লয়ার হিসেবে, আইনজীবী হিসেবে লাইসেন্স ক্যান্সেল হয়ে গেল। কে বলছে? ইন্ডিয়া টুডে। মনোজিৎ মিশ্রা, দ্য প্রাইম অ্যাকিউজ অ্যালেজ গ্যাং রেপ অফ 24-year-old সাউথ ক্যালকাটা ল কলেজ স্টুডেন্ট অন June 25। আমরা সবাই জানি মনোজিৎ মিশ্রা, জায়েব আহমেদ অন ফান্ড রোড টু মিট সামওয়ান জাস্ট বিফোর দ্য অ্যারেস্ট। কে বলছে? পুলিশ বলছে। কে খবরটা করেছে? টেলিগ্রাফ। কে জানেন ফান্ড রোডে কার কাছে গিয়েছিল? ফান্ড রোডে যার কাছে গিয়েছিল তিনি হচ্ছেন সেখানকার সর্বময় কর্তা। আর সেই জন্যে এই যে জায়েব আহমেদ, তার সূত্রে সেখানে মনোজিৎ মিশ্রা গিয়েছিল। আমি মানছি যে মনোজিৎ মিশ্রা তাকে আগে থেকেই চিনত, কিন্তু জায়েব হচ্ছে সেখানে পিভোটাল, কেন্দ্রীয় চরিত্র ছিল। বিশ্বাস করুন, জায়েব আহমেদ যার কাছে নিয়ে গিয়েছিল মনোজিৎকে, আমি আবার বলছি মনোজিতেরও তিনি পরিচিত, তার কারণ হচ্ছে তিনি সেই শক্তি ধরেন। যাদের কাছে নিয়ে গিয়েছিল এই জায়েব আহমেদরা, এরা হচ্ছে শক্তিশালী। নির্বাচনের দিনে জায়েব আহমেদ, মনোজিৎ মিশ্রা, এরাই ফান্ড রোডের সেই লোককে শক্তিশালী করে এবং সেই মানুষগুলোকে নির্বাচনের দরকার। সুতরাং আমার মাঝে মাঝে ভয় হয়, কলকাতা পুলিশ দারুণ তদন্ত করছেন, স্যালুট, কর্নিশ। কিন্তু হিন্দিতে একটা কথা আছে জানেন, আকাত মে রহো। একটা সময়ের পর তারা পারবেন কি তদন্ত করতে? এবার চলে আসি আমি চার্লস বুকোস্কির বিখ্যাত কথায়। দ্য প্রবলেম উইথ ওয়ার্ল্ড ইজ দ্যাট, আমাদের এই পৃথিবীর বিশ্বের সমস্যাটা হচ্ছে, দ্য ইন্টেলিজেন্ট পিপল আর ফুল অফ ডাউটস। যারা বুদ্ধিদীপ্ত মানুষ, যারা বুদ্ধিমান মানুষ, তারা সংশয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকে। এতই দ্বিধাদ্বন্দ্ব, সংশয়, যে এত দুর্নীতি দেখেও তারা ভোট দিতে যান না। কাকে ভোট দেব? ভোট দেওয়ার তো কাউকে পাচ্ছিই না। ইন্টেলিজেন্ট, তথাকথিত বিত্তজন, বুদ্ধিজীবী, স্বার্থপর, তারা জানেন দুর্নীতি বন্ধ করতে। কেরালায় দেখেন না, দুর্নীতি হলে এবার সরকার এলো, 5 বছর বদলে দিল, কাউকে শিকড় কাটতে দেয় না। দ্য প্রবলেম উইথ দ্য ওয়ার্ল্ড ইজ that intelligent people are full of doubts while the stupid ones are full of confidence. কিন্তু যারা স্টুপিড, যারা অর্বাচীন, তাদের বিরাট জোর। দেখছেন না, মনোজিৎ মিশ্রা জোর ছিল, মেয়েটা যাবেই না থানায়। জায়েব আহমেদ মনের জোর, দে আর স্টুপিড, সেই জন্য তাদের কনফিডেন্স ছিল যে হ্যাঁ, ইউনিয়ন রুমে মেয়েটাকে বসিয়ে রাখবো, গার্ডেন রুমে রেপ করবো, মেয়েটা চলে যাবে, এরকম আগেও করেছি, কারোর ক্ষমতা নেই। দে আর স্টুপিড কিন্তু কনফিডেন্ট। আপনি যদি মিলিয়ে দেখেন চার্লস বুকোস্কি তার বিখ্যাত উদ্ধৃতি, এখানে শুধু ওয়ার্ল্ডের জায়গায় বসিয়ে দিন বাংলা। দ্য প্রবলেম উইথ বাংলা is that the intelligent people are full of doubts while the stupid ones are full of confidence.
অর্থাৎ আমাদের বাংলার সমস্যাটা হচ্ছে এখানের বুদ্ধিদীপ্ত মানুষরা সংশয় ভোগেন, দ্বিধায় ভোগেন, স্বার্থপরতায় ভোগেন, ভোটও দিতে চান না। আর অর্বাচীনরা তারা বাহুবলে বলিয়ান, তারা বোকা, অর্বাচীন, মূর্খ, অসামাজিক, কিন্তু তারা কনফিডেন্ট, তাদের বিশ্বাস আছে এই সিস্টেমের ওপর। আর তাই এই সিস্টেম জিতে যাচ্ছে বারবার। আর সাধারণ মানুষ তারা দেখছেন, শঙ্কিত হচ্ছেন, আতঙ্কিত হচ্ছেন, কিন্তু কিছু করতে পারছেন না। কিন্তু আমি বলি, আমি বিখ্যাত নাট্যকার ইবসেনের কথা দিয়ে শেষ করব। দ্য ম্যান হু স্ট্যান্ডস অ্যালোন হি ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ম্যান অন আর্থ। এই বিশ্ব সংসারে যে অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে একা দাঁড়িয়ে লড়াই করে, জেনে রাখবেন তিনি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ। আমি জানি আপনাদের মধ্যে এরকম অনেক মানুষ আছেন। আপনারা কি মনে করেন? অবশ্যই লিখে জানাবেন। জয় হিন্দ।